আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা যৌক্তিক বলে জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মাদকদ্রব্য দিবস উপলক্ষে মঞ্চে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডক্টর অরূপ চৌধুরী। যখন এটি একটি প্রকল্প হিসাবে শুধু ভোটার তালিকা প্রণয়নের বিষয় ছিল, তখন সেটি নির্বাচন কমিশনের হাতে ছিল, যেটা ছিল যৌক্তিক। যখন এটি ভোটার তালিকা নয়, এখন ন্যাশনাল আইডি কার্ড করা হচ্ছে, তখন এটি আসলে সরকারের হাতে বা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হাতে থাকায় যুক্তিযুক্ত। পৃথিবীর সব দেশেই তা। চীন থেকে করোনা ভাইরাসের যে 1.5 কোটি টিকা আসবে তা অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষার্থীদের দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সোমবার দুপুরে মন্ত্রী পরিষদের বৈঠক শেষে সচিবালয়ের সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। রাশিয়া থেকেও টিকা প্রাপ্তির বিষয়ে আলাপ আলোচনা চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। করোনা সংক্রমণে দেশের যে স্থান ঝুঁকিপূর্ণ বা হার্মফুল, সেখানে লকডাউন দেওয়ার জন্য মাঠ প্রশাসনকে দেওয়া হলো বিশেষ নির্দেশনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে এক প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান। দেশে গেল 24 ঘণ্টায় করোনায় মৃত্যু হল আরও 36 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12,619 জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও 1,710 জনের শরীরে। সব মিলিয়ে দেশের মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 8,540 জনে। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাগেরহাটের উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে জেলা জলবায়ু অধি পরামর্শ ফোরামের ব্যানারে সোমবার বাগেরহাট প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হল মানববন্ধন কর্মসূচি। এ সময় জেলার উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকাকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণার দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি শেখ আসাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। মুন্সিগঞ্জের শ্রীনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মা ছেলে সহ 4 জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠল প্রতিপক্ষের বিরুদ্ধে। রবিবার বিকেলে উপজেলার ফইনপুরের পাটাবো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে প্রতিপক্ষ বদিউজ্জামান তুহিন ও নীলু মৃধার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ওই পরিবার। ঘটনার সত্যতা নিশ্চিত করেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেদায়েত ইসলাম ভূঁইয়া। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে 7টি জেলাকে করোনা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, তার মধ্যে খুলনা অন্যতম। বিরাজমান করোনা পরিস্থিতি ও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে খুলনার কর্মহীন পথশিশু ও হতদরিদ্রদের পাশে দাঁড়ালো ওবাট নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রেল স্টেশন, বাসস্ট্যান্ড এবং বিভিন্ন বস্তিতে আশ্রয় নেওয়া ছিন্নমূল মানুষদের স্বেচ্ছায় সহযোগিতা করছে সংগঠনটি। তারা এই সময় অসহায়দের প্রতি সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান সংগঠনটির কর্মীরা। স্টেশনে যারা থাকে তাদেরকে আমরা খাদ্য দিয়ে সাহায্য করি। আমি নিজেও একজন শিশু কিশোর। আমি অবাক থেকে অনেক ধরনের সুবিধা পেয়ে। এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে 7 দফা দাবিতে মানববন্ধন করলেন পটুয়াখালীর বাউফলের 138টি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ। সোমবার বেলা 11টায় উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষকগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। রোববার রাতে বগুড়ার শাহজাহানপুরের সাবরুল বাজার থেকে বাড়ি ফেরার পথে শিহাবুদ্দিন বাবু নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা। খবর পেয়ে বাবুর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় শাহজাহানপুর থানা পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেন শাহজাহানপুর থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক। লালমনিরহাটের পাটগ্রামে অনুষ্ঠিত হল রাজমতি সিডসের সুপার সাইন 2755 জাত ভুট্টার মাঠ দিবস। দুপুরে উপজেলার সোহাগপুরের স্থানীয় মাদ্রাসা মাঠে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চেয়ারম্যান মতিয়ার রহমান এবং ম্যানেজিং ডিরেক্টর জিয়াউল হকের উপস্থিতিতে নানান রকম কৃষি পরামর্শ প্রদান করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ হারুন মিয়া। এ সময় অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পলিপ্রবাহ এবং অব্যাহত নদী ভাঙনে একসময়ের উত্তাল যমুনার বুকে জেগেছে বিশাল জ্বর। শুষ্ক মৌসুমে নাব্যতা সংকটে নদীটি হারাতে বসেছিল তার চিরচেনা ঐতিহ্য। আর এই নাব্যতার সংকট দূর করতে যমুনায় চলছে 22,000 কোটি টাকা ব্যয়ে সরকারি মেগা প্রকল্প। এতে যমুনা ফিরে পেতে যাচ্ছে তার হারানো ঐতিহ্য। পাশাপাশি ভাঙনের হাত থেকে রক্ষা পাবে লক্ষাধিক মানুষ। টাঙ্গাইল থেকে আলামিন শোভনের প্রতিবেদনে জানাচ্ছেন ফসল মাহমুদ।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে 22,000 কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর ভুঙাপুর অংশে চলছে খনন প্রকল্প। এছাড়াও 15 কোটি টাকা ব্যয়ে নদীর পূর্ব পাড়ে 9 কিলোমিটার এলাকা জুড়ে নদী রক্ষা বাঁধের কাজও শেষের দিকে। প্রকল্প দুটির কাজ সম্পন্ন হলে একদিকে যমুনা পাড়ের লক্ষাধিক মানুষ রক্ষা পাবে নদী ভাঙ্গনের হাত থেকে, অন্যদিকে পূর্বের মতো নদীপথ ফিরে পাবে যমুনা। দেখা মিলবে প্রাকৃতিক বৈচিত্র্যের, উদ্ধার হবে প্রায় 4,000 হেক্টর কৃষি জমি। এমন প্রকল্পে সন্তোষ জানালেন এলাকাবাসী। খুব দ্রুত কাজই হচ্ছে। ওই কাজটা যদি ভালোভাবে হয় আমাদের জমিগুলো আবার পুনরুদ্ধার হচ্ছে। ওই কাজ দুইটা কাজ মোটামুটি শেষ হলে পারে এই পূর্ব সাইডের লোকগুলা অনেক উপকৃত হবে। আমাদের পশ্চিম পাশে দেখা যাচ্ছে নদীর ড্রেজিংয়ের কাজ চলছে। যদি এই ড্রেজিংয়ের কাজ সম্পূর্ণ হয় তাহলে আমাদের এলাকার মানুষ অনেক উপকৃত। সরকারের উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে চলমান দুটি প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হবে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ করা যায়, মানুষের মধ্যে স্বস্তি দেওয়া যায়। আমাদের কার্যক্রম চলমান আছে। আমরা ইনশাল্লাহ চলতি জুন মাসের মধ্যে এই প্রকল্প দুটি সমাপ্ত করতে সক্ষম হব। দ্রুতই সম্পন্ন হবে কাজ, যমুনা নদী ফিরে পাবে তার চিরচেনা রূপ, সুফল ভোগ করবেন নদী পাড়ের মানুষ। সে আশাতেই বুক বেঁধে রয়েছেন যমুনার তীরবর্তী বাসিন্দারা। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। চুয়াডাঙ্গার দামুড়হুদার ইব্রাহিমপুরে সোমবার দুপুরে কাজ শেষে বাড়ি ফেরেন কৃষক অল্টু মণ্ডল ও তার পুত্র আকাশ আলী। ঘরে প্রবেশের সময় টিনের দরজায় হাতের সংস্পর্শ হলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় অল্টু মণ্ডলের। এ ঘটনায় আহত হন অল্টু মণ্ডলের পুত্র আকাশ আলী। প্রতিবেশীরা জানান, বৃষ্টির কারণে বিদ্যুতের তার নষ্ট হয়ে অল্টু মণ্ডলের বাড়িতে বিদ্যুতায়িত হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক। গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের রেজিস্ট্রিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ও নকল ঔষধ বিক্রির দায়ে 3টি ফার্মেসিকে 2,30,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে টাঙ্গাইল র্যাব ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়। পরে জব্দকৃত ওষুধগুলো ধ্বংস করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন টাঙ্গাইল র্যাব 12-র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এরশাদুর রহমান। ঢাকার দোহারে অভিযান চালিয়ে 3 মাদক সেবীকে আটক করল দোহার থানা পুলিশ। সোমবার দুপুরে উপজেলার রায়পাড়া ও জয়পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের ভ্রাম্যমাণ আদালতে আসামিদের হাজির করা হলে 2জনকে 3 মাস ও 1জনকে 1 মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv BD এই পেজে। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।